দেখুন, অ্যাকচুয়ালি সত্যি কথা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনাকে জানাবে না। সে আপনি দোকানে গিয়েই দেখুন না কেন কিংবা ইউটিউবে দেখুন না কেন, যে কারণে আমরা এসি কিনতে গিয়ে ইনভার্টার নন ইনভার্টার কিনি, ইনভার্টার কিনে আমরা বেশি ফেসিলিটি পাবো বলে নন ইনভার্টার থেকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যে ঘরে আপনি এসিটা লাগাচ্ছেন সেই ঘরের সিচুয়েশান যা আছে সেই অনুসারে দেখা গেল যে নন ইনভার্টারের থেকে ইনভার্টারে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বিল চলে এসেছে। এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটেছে। তো আজকের ভিডিওতে আপনি একদম ক্লিয়ার কাট সঠিক তথ্য পাবেন, যার ফলে আপনি ডিসাইড করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি যে ঘরে এসিটা লাগাতে চাইছেন সেই ঘরের সিচুয়েশান অনুসারে আপনার ইনভার্টার এসি লাগানো বুদ্ধিমানের কাজ হবে নাকি নন ইনভার্টার লাগালে ইনভার্টারের থেকেও বেশি কাজ হবে। কারণ এগুলো কেউ বলবে না আপনাকে। আমার ঘরে এখানে দেখুন দুদিকে দুটো ছবি দিয়েছি, একটাতে নন ইনভার্টার একটাতে ইনভার্টার, কারণ একই কথা, এই ভিডিওতেই সেই বিষয়টা যাতে করে আমি এটা করেছি। চলুন, আপনি বিষয়টা যদি ভালোভাবে বুঝতে পারেন আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রথমে বলে রাখি, ইনভার্টার এবং নন ইনভার্টার কোনোটাই কিন্তু খারাপ নয়। আপনার কোম্পানিগুলো এটা কেন বানাচ্ছে? এই জন্য বানাচ্ছে যাতে করে আপনার সুবিধা অনুসারে ইনভার্টার এবং নন ইনভার্টার ইউজ করতে পারেন। দামের ক্ষেত্রে ইনভার্টার এসি এমনিতেই 8-10 হাজার বেশি, সেটা আমরা সবাই জানি, কিন্তু যেহেতু ইলেকট্রিক অনেকটা বেঁচে যায় তার জন্য আমরা কিন্তু ইনভার্টার এসিটা বেশি ইউজ করতে চাই এবং এটা সঠিক, এবং এর জন্যই আমি কিন্তু একটা ইনভার্টার এসি কিনেছি। নন ইনভার্টার এসি কেন কিনেছি সেটাও আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি, এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। পুরানো সাবস্ক্রাইবারদের কাছ থেকে একটা লাইক কমেন্ট শেয়ার পাবো, এই বিশ্বাস থেকে শুরু করলাম ভিডিও। দেখুন, আমি বিস্তারিত কিছুতে যাব না, শর্টে একটু বলে দিই যে নন ইনভার্টার এসিগুলো শুরু হয়ে যায় আপনি যে টেম্পারেচার সিলেক্ট করেছেন সেই সিলেক্ট করা টেম্পারেচার আসার পর কাট হয়ে যায়, অর্থাৎ কম্প্রেসার বন্ধ হয়ে যায়। আবার যখন কিছুটা টেম্পারেচার বেড়ে যায় আবার কম্প্রেসার চালু হয়ে যায় প্রথমবারের মতো, যার ফলে ইলেকট্রিকটা বেশি খরচা হয়। অর্থাৎ আপনি যদি ঘরের টেম্পারেচার 24 করে রাখেন, 24 ডিগ্রি করে রাখেন, তাহলে কি হবে, যখন 24-এ আসলো অটোমেটিক কাট হয়ে গেল, কম্প্রেসার বন্ধ হয়ে গেল। আবার যখন কিছুটা টেম্পারেচার বেড়ে গেল কম্প্রেসার আবার নতুনভাবে চালু হলো, আবার অনেকটা সময় নিল এবং অনেকটা কনজিউম করলো ইলেকট্রিসিটি। এটা গেল নন ইনভার্টার। ইনভার্টারের ক্ষেত্রে কী হয়, সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে কন্টিনিউ প্রথম থেকে শুরু হবে আর কিন্তু বন্ধ হবে না। টেম্পারেচার আস্তে 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 যখন নির্দিষ্ট আপনি যেটা সেট করে রেখেছেন ওইখানে যাবে, সে 24 হোক, 26 হোক, 18 হোক, 20 হোক, তারপরে কি হবে, ঘরের টেম্পারেচার নির্দিষ্ট হয়ে গেল। তারপরে যখন টেম্পারেচার বেড়ে গেল অল্প অল্প করে সেই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কম্প্রেসার ঘুরতে শুরু করলো, মানে কাজ করতে শুরু করলো, যার ফলে ইলেকট্রিসিটি অনেকটা কম খরচ হয়। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনার ঘরের সিচুয়েশানটা কি আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ধরুন, এই সিচুয়েশানের উপরে বেস করে কিন্তু আপনার এসিটা কেনা প্রয়োজন। যেমন প্রথম পয়েন্ট বলছে, মন দিয়ে শুনবেন। প্রথম পয়েন্ট হচ্ছে, যদি আপনার ঘর এয়ার সিল্ড না হয়, এয়ার সিল্ড মতলব ধরুন আপনি যে ঘরটায় এসি লাগাতে চাইছেন সেই ঘরের জানলা দরজা বন্ধ করে দিলে যেন বাইরের বাতাস ভেতরে, ভেতরের বাতাস বাইরে খুব বেশি আসা যাওয়া না করতে পারে। অর্থাৎ সামান্য একটা দুঃখ হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু দেখা গেল কোনো একটা জায়গায় ফাঁকা রয়েছে কিংবা আপনার জানলাগুলোই এতটা গ্যাপ রয়েছে সেখান থেকে অনেকটা হাওয়া বাতাস খেলতে পারে। তাতে কি হবে, আপনার যে ইনভার্টার এসি সেটা কিন্তু সবসময় পিক লেভেলে ঘুরতে থাকবে, মানে কাজ করতে থাকবে, যার ফলে কি হবে, আপনার এক সময় দেখা যাবে যে নন ইনভার্টারের থেকেও বেশি পরিমাণে বিল কিন্তু ইনভার্টার এসিতে দিয়ে দিচ্ছে। কাজেই প্রথম শর্ত হচ্ছে, যদি আপনার ঘরটা সিল্ড হয়, অর্থাৎ হাওয়া বাতাস একদম কন্ট্রোলে থাকে, তাহলে আপনি নন ইনভার্টারের থেকে ইনভার্টার এসির দিকে যেতে পারেন। শুধু একটা পয়েন্ট দেখলে হবে না,
পরের পয়েন্টটা হচ্ছে দেখতে হবে আপনি যে ঘরটা এসি লাগাতে চাইছেন সেই ঘরে ডাইরেক্ট সূর্যের লাইট কি পড়ে, অর্থাৎ উপরে যে সিলিং আছে অর্থাৎ ছাদে আপনার যদি টপ ফ্লোরে বাড়ি হয় মানে থাকার জায়গাটা হয় বা একতলা হলেও দেখতে হবে উপর থেকে লাইটটা ডাইরেক্ট পড়ছে কিনা ছাদে। শুধু ছাদে কেন, চারিদিকে যে দেয়ালে সকালে সূর্য উঠলো সাইডের দেয়ালটা গরম হয়ে গেল, আপনি একটু হাত দিয়ে দেখতে পারেন দেয়াল কি গরম আছে। এরকম যদি আপনার সিচুয়েশান হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভার্টার এসি খুব বিল বেশি দেবে। কেন? কারণ যখন ইনভার্টারটা চালু হয়ে যাবে তখন এই যে ঘরের টোটাল টেম্পারেচার অর্থাৎ সিলিং গরম, আপনার দেয়াল গরম, সেইগুলো কন্ট্রোল করতে করতে একদম পিক লেভেলে ইনভার্টার কিন্তু চলতে শুরু করবে এবং তার কন্ট্রোল আনতে অনেকটা টাইম লাগে, 2-3 ঘন্টাও লেগে যেতে পারে। যার ফলে আপনি যে আশাতে 8-10 হাজার টাকা বেশি ইনভেস্ট করে আপনি নন ইনভার্টার থেকে ইনভার্টার এসি কিনেছিলেন সেটা কিন্তু আর কার্যকারী কতটা থাকছে না। এবং টাকার হিসেবটা আমি পরে বলছি, যার ফলে আপনার সুবিধা হবে। তাহলে আপনার দুটো পয়েন্ট হলো যে একটা পয়েন্ট হচ্ছে সিল্ড ঘর যদি থাকে এবং টেম্পারেচার নর্মাল থাকে তাহলে আপনি ইনভার্টার এসি কিনুন। না, টেম্পারেচার নর্মাল বলতে যে ঘরে আপনি গেলে আপনার ঘাম হবে না, নর্মালি ঘাম হবে না, দিনের বেলাতেও ঘাম হবে না, ঠিক আছে, গরম একটু লাগতে পারে কিন্তু ঘাম হচ্ছে না, নর্মাল আছে, এইরকম সিচুয়েশান যদি থাকে অর্থাৎ টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে আছে, সেই রকম সিচুয়েশানে আপনি ইনভার্টার এসি নিতে পারেন। কিন্তু দেখছেন ঘাম হয়ে যাচ্ছে নর্মালি, সেখানে কিন্তু খুব রিস্কি হয়ে যায় ইনভার্টার এসি, বিল আসার চান্স বেশি থাকে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবারে দেখুন যে এটাকে আপনি হিট লোড হিসেবে দেখতে পারেন, ঠিক আছে। হিট লোড যেখানে বেশি সেখানে নন ইনভার্টার ভালো, হিট লোড যেখানে মোটামুটি কন্ট্রোলে আছে সেখানে নন ইনভার্টার এসি ভালো। এবারে চলুন ইউজ, অর্থাৎ আপনি কতক্ষণ ইউজ করছেন। কারণ কি বলুন তো, কারণ ইনভার্টার এসির সুবিধা আমরা তখনই নিতে পারি যখন আপনার ইউজটা বেশি হবে। অর্থাৎ আপনি হয়তো দিনের মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা বা তার বেশি সময় ধরে এসি ইউজ করেন, এসি চালাবেন বলে ঠিক করেছেন। সেক্ষেত্রে কি হবে, প্রথমত এসি কন্ট্রোলে আনতে গেলে অর্থাৎ আপনার নর্মাল টেম্পারেচার যেটা আপনি সেট করেছেন ওটাকে এবং টোটাল যে বাতাবরণ রয়েছে অর্থাৎ ছাদ গরম হয়ে যাক যা কিছু হোক সেইগুলো কন্ট্রোলে আনতেই ইনভার্টারের 2-3 ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে। আপনার ঘরের সাইজ অনুসারে আপনি কী ধরনের এসি লাগিয়ে রেখেছেন, কত টনের লাগিয়ে রেখেছেন সেই অনুসারে। তো সেটাকে কন্ট্রোল করার পর কি হবে, আপনি যদি হঠাৎ করে বন্ধ করে দেন এই 2-3 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে, কিংবা আপনি হয়তো তার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বা আপনি দরজা খুলে বারবার আপ ডাউন করছেন, এরকম সিচুয়েশান হলে কিন্তু ইনভার্টারের কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে। ইনভার্টারের ভ্যালু তখন হবে আপনি যখন লং টাইম ধরে এসিটা চালাবেন এবং আপনার সিল্ড ঘর থাকবে, টেম্পারেচার নর্মাল থাকবে এইরকম সিচুয়েশানে। আর বিপরীত যদি হয় সেক্ষেত্রে নন ইনভার্টার কিন্তু ভালো কাজ দেবে। তারপরে দেখুন, এবার দেখুন মেনটেনেন্স একটা বিরাট বড় জিনিস, কারণ আমরা এসি লাগিয়ে নিলাম, পরবর্তীকালে তার মেনটেনেন্স হবে না, কোনো কিছু খারাপ হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এমনটি তো হয় না। সেক্ষেত্রে দেখুন যখন আপনি কোনো একটা ইনভার্টার এসি ইউজ করছেন এবং ইনভার্টার এসির ভেতরে 2টো পিসিবি থাকে এবং নন ইনভার্টারে থাকে একটা পিসিবি। এবারে ইনভার্টারের যে পিসিবিটা থাকে 2টো, তার দাম কিন্তু প্রায় পড়ে যায় 10 থেকে 12 হাজার টাকা। এবারে আপ ডাউন করতে পারে মার্কেটের উপরে, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু মোটামুটি 10-12 হাজার। সেখানে যেটা নন ইনভার্টারের পিসিবি থাকে একটাই থাকে মাত্র 2 থেকে 3 হাজার টাকা, ঠিক আছে। এবারে দেখুন বুঝতেই পারছেন যদি কোনো কারণে পিসিবিটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ইনভার্টার এসিতে অনেকটা বেশি খরচ এবং নন ইনভার্টারে অনেকটাই কম খরচ। তাছাড়াও ইনভার্টার এসিতে যে আপনি যে কোনো নন ইনভার্টার এসিতে যে কেউ মোটামুটি আপনার মানে যারা আর কি এসি ঠিক করেন মোটামুটি সবাই ঠিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনভার্টার এসিতে কিন্তু আরও বেশি দক্ষ মানুষের দরকার হয় যারা ঠিক করতে পারেন। ওই ক্ষেত্রে মানে এই জন্য দেখবেন যদি আপনার আশেপাশে কোনো ইনভার্টার এসি খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির কাছে ফোন করতে হয়, কোম্পানি থেকে লোক পাঠায়, তারপরে গিয়ে এসিটা ঠিক হয়, একটু সময় লেগে যায়।
যদি এবার এটা নির্ভর করে আপনার বাড়ি কোথায় তার উপরে, একটু গ্রামাঞ্চলে বা একটু দূরবর্তী, শহর থেকে দূরবর্তী বা এই যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে তার থেকে যদি দূরে থাকে, সেক্ষেত্রে ইনভার্টার এসিতে এই প্রবলেমগুলো হয়। মেনটেন্যান্সের সাথে সাথে আপনার এসি খারাপ হয়ে গেলে সেটা রিপেয়ারিং করার যে ব্যবস্থা সেটা এখনও পর্যন্ত বহু জায়গায় অ্যাভেলেবেল নেই, কিন্তু নন ইনভার্টারের ক্ষেত্রে এটা খুবই অ্যাভেলেবেল। মোটামুটি যারা একটু মোটামুটি জানে তারা কিন্তু ইজিলি ঠিক করে দেয়। এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা যে জন্য এসিটা কিনি, যে ইনভার্টার এসি, যে আমাদের অনেকটা সাশ্রয় হবে, তো তার জন্য আমরা কি করি, আমরা কিন্তু চেষ্টা করি যে ইনভার্টার এসি একটু ভালো মানের কেনার, 5 স্টার, তাই না? তো এই জাতীয় এসি কিনতে গেলে অনেকটা কস্ট পড়ে যায় নন ইনভার্টারের থেকে। নন ইনভার্টার সাধারণত 3 স্টারই হয়। এবারে নন ইনভার্টার আর ইনভার্টারের মধ্যে দামের পার্থক্য কিন্তু 10, 12, 15 বা তার বেশি হয়, যেমনটি আপনি কিনবেন। এবার নন ইনভার্টার মোটামুটি 30-40-এর মধ্যে খুব ভালো মানের নন ইনভার্টার একটা এসি পেয়ে যাচ্ছেন। সেখানে একটা ইনভার্টার ভালো কিনতে গেলে মোটামুটি 40, 50, 60 তো হামেশাই পড়বে আজকের ডেটে। এবারে কী হচ্ছে, এই যে প্রথম পর্যায়ের আপনি গ্যাপিংটা করলেন 10-15 হাজার, এই 10-15 হাজার টাকা গ্যাপিং পূরণ করতে গেলে যদি আপনার ইউজ হয় কম, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি টাইম লেগে যাবে। হয়তো বছরে খুব বেশি হলে নন ইনভার্টার আর ইনভার্টারের যে টোটাল ইউনিট কারেন্টে পড়ে হয়তো 2000, 2500, 3000-এর মধ্যে, ঠিক আছে? এবারে আপনি প্রথমেই তো গ্যাপিং অনেকটা করে দিলেন, সেই গ্যাপিং পূরণ করতে এই 4-5 বছর কিন্তু এমনিতেই লেগে যাচ্ছে নন ইনভার্টার আর ইনভার্টার। এবার তার মধ্যে আমি যে সিচুয়েশানগুলো বললাম, কন্ডিশানগুলো বললাম, যে আপনি কোথায় ইনভার্টার এসি বসাচ্ছেন, তার ঘরে মানে নর্মাল টেম্পারেচারটা কী রয়েছে, তারপরে সেখানে ডাইরেক্ট লাইট পড়ছে কি না, এই জাতীয় সিচুয়েশানের জন্য কিন্তু অনেক রকম প্রবলেম হয়। তো সেই জন্য ভেবে চিন্তে একটু কেনা উচিত। যদি আপনি দেখেন যে আপনার ইউজটা কম, তাহলে দরকার নেই, আপনি নন ইনভার্টারে চলে যেতে পারেন। এবার আপনার ইউজ অনেকটা বেশি এবং সবথেকে বড় কথা, বছরে আপনি 7-8 মাস মানে এসি চালান, সেক্ষেত্রেও আপনার ইনভার্টার এসি ভালো। কিন্তু আপনি হয়তো বছরে 2-3 মাস যখন গরম পড়ে তখনই শুধু এসি চালান, গরম না পড়লে আর এসি চালান না, একটু বৃষ্টি হলো আর এসির প্রয়োজন নেই, এরকম সিচুয়েশান যদি হয় তাহলে আপনার জন্য নন ইনভার্টার এসিই ভালো, ঠিক আছে? এটা কিন্তু বোঝার আছে। তো এই মোটামুটি বেসিক যেটা আমার নিজের মনে হয়েছে, যার জন্য যে ঘরটায় আমার লাইট এবং যা যা কন্ডিশন এতক্ষণ ধরে বললাম সেগুলো রয়েছে, সেগুলোর জন্য তার উপরে বেস করে আমি একটাতে ইনভার্টার, একটাতে নন ইনভার্টার এসি লাগিয়ে রেখেছি। ভিডিওটা থেকে আপনি কতটা শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।